আমার আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত জানাবেন। আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প। দেখো সৈকত, আমাদের পাশের ফ্ল্যাটের দিদা বড্ড বিরক্তিকর। উফ, ভদ্রমহিলা তো প্রাইভেসি মেনটেন করতেই জানেন না। যখন তখন বেল বাজিয়ে ঢুকে পড়েন ফ্ল্যাটে। তারপর আমায় রান্না শেখাতে লেগে যান, অথবা আমার ঘর গোছাতে শুরু করেন। ওনার কি কেউ নেই? সৈকত একটু বিষণ্ণ গলায় বলল, আছে নন্দিতা, ওনার মেয়ে জামাই আছে। ওরা ব্যাঙ্গালোরে থাকে, দুজনেই সার্ভিস করে। এখানে এসেছিল সেই মাস 6 আগে। নন্দিতা কফি মগটা সৈকতের সামনে নামিয়ে দিয়ে বলল, তা উনি তো ওখানে গিয়ে থাকলেই পারেন। সৈকত বলল, না, উনি থাকবেন না, গিয়েছিলেন মাসখানেকের জন্য। ফিরে এসে বললেন, সৈকত, চলে এলাম। আমার এই ফ্ল্যাট জবরদখল হয়ে যাবার ভয়ে। আমার কাছেই চাবি ছিল ওনার ফ্ল্যাটের। একটু রাগ হয়েছিল। বলেছিলাম, কেন দিদা, জবরদখল হবে কেন? চাবি তো আমার কাছে ছিল। উনি বললেন, আমার মেয়ে বলছে থাকবে না যখন তখন বেচে দেব, তাই তড়িঘড়ি পালিয়ে এলাম। মেয়ে জামাইয়ের সংসারে বিশেষ পাত্তা পাননি উনি। নন্দিতা বলল, সবই বুঝলাম, কিন্তু ভদ্রমহিলার তো প্রায় 75 বছর বয়স হলো। এখন এভাবে একা থাকাটা কি ঠিক? নন্দিতা আর সৈকতের বিয়ে হয়েছে মাত্র 8 মাস। এর আগে অবশ্য 3 বছরের প্রেমের ইতিহাস আছে। সৈকত কর্পোরেট কোম্পানিতে জব করে, আর নন্দিতা মর্নিং শিফটে একটা কিডজি স্কুলে পড়ায়। সৈকত এই ফ্ল্যাটটা কিনেছে বছর 1.5 হলো। নন্দিতা বিয়ের আগেও বার 3 এসেছে সাজানো গোছানোর জন্য। তখন বুঝতে পারেনি পাশের বাড়ির বয়স্ক মহিলা এতটা বিরক্তি উৎপাদন করবে। ভেবেছিল দুজনের পুতুল খেলার সংসার আস্তে আস্তে সেজে উঠবে নির্জনে। এমনকি নন্দিতা নিজের মা বাবাকেও বলেছে, আমরা সব শিখে নেব, তোমরা এত টেনশন করো না। সৈকতের দেশের বাড়ি দুর্গাপুরে। সেখানে এখনো যৌথ পরিবার। 2 কাকা, সৈকতের বাবা মা, কাকিমারা। সে এক এলাহি কাণ্ড। নন্দিতার বেশ ভালোই লেগেছে ওখানে হই হই করে কাটাতে দিন 4। কিন্তু নন্দিতা একটু নির্জনতা পছন্দ করে। হুট করে নিজের একান্ত ব্যক্তিগত বিষয়ে যে কাউকে এন্ট্রি দিতে রাজি নয় ও। সৈকত বলল, তোমার 2 দিনেই অভ্যেস হয়ে যাবে, বুঝলে? উনি এমনিতে মানুষ খুব ভালো। আমি যখন একা থাকতাম, তোমায় তো বলেছি, প্রায় এটা ওটা খাবার নিয়ে এসে দিয়ে যেতেন। নন্দিতা বিরক্তির ঢঙে বলল, আসলে তুমি বাড়িতে থাকতেই কখন? আমি স্কুল থেকে 11টার মধ্যে ফ্ল্যাটে ঢুকে যাই। তখন থেকেই ওই মৈত্রী দেবীর অত্যাচার শুরু হয়। আজ আমায় মোচার ঘন্ট শেখাতে এসেছিলেন এক ফালি মোচা নিয়ে। সৈকত হেসে বলল, তার মানে কি ডিনারে মোচার ঘন্ট পাবো নন্দিতা? নন্দিতা আরও রেগে গিয়ে বলল, ওনার বাড়িতে গিয়ে থাকো না, সব রেঁধে খাওয়াবেন। আবার নিজের একটা ঝকমকে স্বর্ণচরী শাড়ি নিয়ে এসে আমায় বললেন, এটা পরে একদিন ঘুরে আসবি আমার নাতির সঙ্গে, এসব অরিজিনাল জিনিস আর পাবি না। ভাবো তো কি সমস্যা, আমি নাকি ওই শাড়ি পরে ঘুরতে যাব? এমনিতেই আমি শাড়ি হ্যান্ডেল করতে পারি না। সৈকত মুখ টিপে হেসে বলল, এত রাগ করো না, ইগনোর করো। নন্দিতা বলল, আমি পারি না সৈকত এভাবে ইগনোর করতে। হয় তুমি ওনাকে ডিরেক্ট কিছু বলবে, না হলে আমি বলবো। ও, তুমি তো আবার কিছু বলবে না, সকলের কাছে ভালো হয়ে থাকবে। আমি বলে দেবো ওনাকে যে আমার একটু প্রাইভেসি দরকার হয়। এমন হুটহাট আসবেন না, যা ভাবে ভাববে। সৈকত কিছু না বলে ল্যাপটপটা খুলে বসলো। মৈত্রী দিদা মাই ডিয়ার মানুষ তো। দাদু রেলের ইঞ্জিনিয়ার ছিলেন, কত জায়গা ঘুরেছেন উনি, সেই সব অভিজ্ঞতার কথা গল্প করেন। শুনতে তো মন্দ লাগে না সৈকতের। তাতে নন্দিতা এত রেগে যাচ্ছে কেন? এই বিশাল কমপ্লেক্সের ফ্ল্যাটগুলোতে কেউ কারোর গেটে নক করে না বললেই চলে। যে যার নিজের নিজের মতো, কেউ কারোর খোঁজ নেয় না। যৌথ পরিবার থেকে আসার পরে সৈকতের কেমন একলা লাগতো প্রথম। তখন দিদাই যেচে এগিয়ে এসেছিলেন, নিজেই গল্প জুড়েছিলেন। আসলে দাদুই নাকি বছর 2 আগে বাড়ি বিক্রি করে ফ্ল্যাট কিনেছিলেন। তাই নিয়ে দিদার সঙ্গে ঝগড়াও হয়েছিল। দিদা বলেছিলেন, না আছে উঠোন, না আছে নিজস্ব ছাদ, এর নাম নাকি বাড়ি। দাদু বলেছিলেন,
অত বড় বাড়ি কে দেখবে মৈত্রী? এই ফ্ল্যাট কেনার মাত্র 2 মাসের মাথায় দাদু মারা যান। মোটা সুদ পান দিদা, তাতেই ওনার ভালো চলে যায়। কিন্তু আক্ষেপ একটাই, এ চত্বরে কথা বলার কেউ নেই, কেউ প্রাণ খুলে গল্প করে না। সৈকতকে খুব ভালোবাসেন দিদা। ও ভেবেছিল নন্দিতার সঙ্গেও ভালো বন্ডিং হয়ে যাবে, কিন্তু এমন যে হবে কে জানতো। নন্দিতা আজ ভেবেই নিয়েছে এই ভদ্রমহিলার অত্যাচার গত 8 মাস ধরে অনেক সহ্য করেছে, আর নয়, এবারে বলতেই হবে। স্কুলে যাবার মুখেই মৈত্রী দিদা বললেন, হ্যাঁ রে, আজ রাখির দিনেও তোর ছুটি নেই? যত সব বিদেশি স্কুলে পড়াস, আমাদের সব কালচার উড়ে গেল। নন্দিতা একটু বিরক্ত হয়েই বলল, সকলের তো আর আপনার মতো এমন অঢেল সময় নেই দিদা, এখন সবাই ব্যস্ত। দিদার মুখে অনাবিল হাসি, তা যা বলেছিস, আমার তো অফুরন্ত অবসর। স্কুলের দেরি হয়ে যাবে বলেই কথা না বাড়িয়ে ছুটল নন্দিতা। ফিরে এসে বুঝিয়ে বলে দেবে ওনার এই সবেতে কথা বলা একেবারেই পছন্দ করছে না ও। সৈকতের ঘুম ভাঙল বেলের আওয়াজে। নন্দিতা ডেকে দিয়ে গেলেও আরেকটু ঘুমিয়ে পড়েছিল সৈকত। বোধহয় রিক্তা পিসি এলো কাজ করতে। দরজাটা খুলতেই এক মুখ হেসে দিদা বললেন, তাড়াতাড়ি স্নান করে আমার বাড়িতে আয়, আজকে দরকার আছে। সৈকত একটু হকচকিয়ে বলল, কেন দিদা, কেউ এসেছে? আমায় তো একটু পরে অফিস দৌড়াতে হবে। দিদা বললেন, তোর বেশি সময় নেব না আমি। স্নান করে দিদার ঘরে ঢুকতেই একটু চমকে গেল সৈকত। দিদা বললেন, নে নে বস। আজ সোফায় বসবি না, মাটিতে আসন পেতে দিয়েছি, বস। আসনে বসতেই দিদা থালায় সাজিয়ে গরম লুচি, তরকারি, মিষ্টি এনে দিলেন। হাতটা টেনে নিয়ে একটা রাখি পরিয়ে বললেন, তোর কি পছন্দ হবে না হবে বুঝতে পারিনি, তাই কিছু কিনিনি। এই খামে কয়েকটা টাকা আছে, তুই পছন্দ মতো কিনে নিস। সৈকত বলল, মা, আগে বললে না কেন? তাহলে আমিও তোমার জন্য গিফট আনতে পারতাম। দিদা হেসে বললেন, দূর পাগল, আমার কি জিনিসের অভাব আছে রে? ভোগ করার লোক নেই। তুই বরং আমায় একদিন কলকাতার একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে যাস। আগে তোর দাদুর সঙ্গে কয়েকবার গেছি। সৈকত ঘাড় নেড়ে বলল, কবে যাবে বলো, নিয়ে যাব। দিদার দেওয়া খামটা খুলে দেখল 5,000 টাকা দিয়েছে দিদা। এত কেন বলতেই দিদা বললেন, একটা ভালো শার্ট প্যান্ট কিনবি। নন্দিতা বাড়ি ফিরে ফ্ল্যাটের চাবি ঘোরাচ্ছিল। যথারীতি দিদা বেরিয়ে এলেন। কান বটে মহিলার। কিরে, ফিরলি? চেঞ্জ করে একবার আমার ঘরে আসিস তো। নন্দিতা মুখের ওপর বলতে যাচ্ছিল, এখন সময় হবে না দিদা, কিন্তু ওনার হাসি হাসি মুখের দিকে তাকিয়ে ঠিক বলা হলো না। ফ্রেশ হতেই আবার বেল, কিরে আয়। নন্দিতা ওনার ফ্ল্যাটে ঢুকতেই দেখলো সামনে একটা আসন পাতা, তার পাশে একটা থালায় চন্দন আর রাখি রাখা রয়েছে। নন্দিতার কোনো ভাই নেই, ওরা 2 বোন। ছোটবেলায় খুব মন খারাপ করতো এইসব দিনে। মনে হতো কাউকে কেন রাখি পরাতে পারে না ও। অন্যের হাতের রাখিগুলো দেখে পরতেও ইচ্ছে করতো। দিদা বললেন, হাঁ করে দাঁড়িয়ে কেন আছিস রে, বস আসনে। নন্দিতা বসতেই কপালে চন্দনের টিপ পরিয়ে ওনার পরিচারিকা শ্যামলীকে বললেন, খাবারের থালাটা নিয়ে আয়। নন্দিতার হাতে রাখি পরিয়ে বললেন, তোর কর্তা মনে করলো সে একাই বুঝি আমার আদর পাবে পুরুষ বলে। তুইও আমার নাতনি, তুই কেন পাবি না? এই নে, এটা তোর গিফট, পছন্দ মতো কিনে নিবি কিছু। সৈকতের মতো ওকেও একই টাকা দিয়েছেন দিদা। নন্দিতা নিতে অস্বীকার করেছিল বলে দিদা অভিমানী গলায় বলেছেন, তার মানে আমি তোদের আপন ভাবলেও তোরা পর ভাবিস। নন্দিতা আর না করতে পারেনি। আদরে মানুষ নন্দিতাও হয়েছে, কিন্তু এভাবে কোনো অনুষ্ঠানে ওকে আলাদা করে বসিয়ে সামনে খাবারের থালা ধরে দেয়নি কেউ। এগুলো তো ছেলেদের প্রাপ্য বলেই জানতো নন্দিতা। অজান্তেই চোখ দুটো ঝাপসা হয়ে গেল নন্দিতার। দিদাকে প্রণাম করে নিঃশব্দে বেরিয়ে এলো। বিরক্তিকর মহিলা আজ ওর অন্তঃস্থলের একটা কোমল জায়গা ছুঁয়ে গেলেন। সৈকত অফিস থেকে এসেই বলল, নন্দিতা, একটা সুযোগ পেয়েছি, চলো 2 দিনের জন্য ঘুরে আসবে। নন্দিতা বলল, কোথায় গো? ডুয়ার্স যাব। বেরোনোর আগে এক কৌটো নাড়ু ধরিয়ে দিয়ে দিদা বললেন, ওর ছুরি তোর বিয়ের মতো করে বেড়াতে যাচ্ছিস তোরা, কিছুই তো করে দিতে পারলাম না রে। সৈকত বলল, বলো তোমার জন্য কি আনবো ওখান থেকে। দিদা হেসে বললেন, একটা গরম চাদর আনিস, সবাইকে যেন উষ্ণতা দিতে পারি। দিন 3 পরে বেরিয়ে ফিরল ওরা, কিন্তু ওদের চাবি খোলার আওয়াজেও দিদা বেরোলেন না। সৈকত ব্যাপারটা খেয়াল না করলেও নন্দিতা করল। ক্লান্ত হয়ে রাতের খাবার অর্ডার করলো।
ডেলিভারি বয় বেল বাজাতেই দিদা বেরিয়ে এসে বলতেন, যত উল্টো পাল্টা খাস তোরা, যখন লিভারের রোগ ধরবে বুঝবি। এখন রক্ত গরম, তাই এই বুড়ির কথা মনে ধরছে না। নন্দিতা বিরক্ত হয়ে সৈকতকে বলেছিল, আমরা কি নিজেদের মতো খাবারও অর্ডার করতে পারবো না? উফ, লাইফটা জাস্ট হেল করে দেবে মহিলা। আজ দিদা দরজা খুললেন না, কিছুই বললেন না। ফুড ডেলিভারি বয় ডেলিভারি দিয়ে চলে গেল স্মুথলি। তবুও নন্দিতার কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। সৈকতকে বলতেও পারছে না। ও হয়তো বলবে, কেন, তুমি তো এটাই চাইতে। তাহলে এখন অনেক রাত হয়েছে, কাল সকালে উঠেই আগে খোঁজ নিতে হবে দিদার। তবে ফ্ল্যাটের মধ্যে আলো যখন জ্বলছে তখন দিদা যে আছেন সেটা বেশ বুঝতে পারছে। ভোরবেলা উঠে স্কুলে যাওয়ার জন্য তাড়াহুড়ো লেগে গেল নন্দিতার। বেরিয়ে দেখলো দিদা গেটে নেই। সাবধানে যাস, কলকাতার রাস্তায় যা গাড়ি বেড়েছে, স্কুটি করে যাস, আমার বড্ড চিন্তা হয় রে। এসব আজ কেউ বলল না, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে ব্যাপারটা। নন্দিতা স্কুল থেকে ফিরেই দিদার ফ্ল্যাটে বেল বাজালো। দরজা খুলল একটা বছর 22-এর মেয়ে। মেয়েটি বলল, কাকে চাই? নন্দিতা ইতস্তত করে বলল, দিদা নেই। মেয়েটি ঘাড় নেড়ে বলল, হ্যাঁ আছে, আসলে আজ আমরা দিদাকে নিয়ে চলে যাচ্ছি তো, তাই গোছগাছে ব্যস্ত আছে। নন্দিতার গলা পেয়ে বিষণ্ণ মুখে বেরিয়ে এলেন দিদা। অবসাদগ্রস্ত মুখে হাসি টেনে বললেন, তোরা যেদিন বেড়াতে গেলি সেদিন রাতে শরীরটা একটু খারাপ লাগছিল, তাই শ্যামলী আমার মেয়েকে ফোন করে বসেছে, তাই ওরা এসেছে আমায় নিয়ে যেতে। কি করব বল, নিজের শরীরের জুদ না থাকলে কার ভরসাতেই বা থাকবো এখানে। তোরা ভালো থাকিস, আমার নাতি এলে একবার দেখা করে যেতে বলিস। নন্দিতার মনে হওয়া উচিত ছিল, যাক আপদ বিদে হলো, এবার শুধুই প্রাইভেসি, একান্ত নিজস্ব সময়ে আর কেউ গল্প করতে আসবে না। কিন্তু কেন কে জানে মনটা আজ বড্ড খারাপ লাগছে। নন্দিতা কি নিজেকেই চেনে না ভালো করে? সৈকতও দেখা করে এলো দিদার সঙ্গে, ওর মনটাও খারাপ। দিদা চলে গেছেন, ওনার ফ্ল্যাটে তালা ঝোলানো আছে। নন্দিতার বেল আর অসময়ে বাজে না। কেউ আর গেটে দাঁড়িয়ে বলে না, দুগ্গা দুগ্গা সাবধানে যাস। অথবা কেউ মানধাতার আমলের ভালুচুরি বা স্বর্ণচুরি সারিয়ে এনে বলে না, এটা পরে ঘুরে আসিস তোর কর্তার সঙ্গে। অথবা মোচা কিংবা কচু শাকের বাটি নিয়ে দাঁড়িয়ে বলে না, খেয়ে দেখিস রে ছুঁড়ি, তোদের ওই পিৎজাকে হার মানাবে। এটাই তো চেয়েছিল নন্দিতা। কতবার নিজের প্রাইভেসি নষ্ট হচ্ছে বলে নালিশ করেছে সৈকতের কাছে। ওরে বাইরের খাবার এত খাস নে, রোগে পড়বি দুটোতে, এমন শাসনও শুনতে পাবে। আজকে আবার দিদাকে লুকিয়ে রাতের ডিস্কো থেকে যাওয়ার মজা পাবে। আবার দিদার কাছে ধরা পড়ে জিভ কাটবে সৈকত। আজ সকাল সকাল নন্দিতা আর সৈকত দুজনেই স্নান সেরে দিদার ফ্ল্যাটে বসে আছে। আর একটা রাখি বন্ধন অনুষ্ঠান। দিদা দুজনের হাতে রাখি পরিয়ে দিয়ে বললেন, চল আজ তোদের ওই ছাই পাশ খেয়ে আসি, চল গাড়ি বুক কর, বড় রেস্টুরেন্টে নিয়ে যাবি। দাদুর ছবির দিকে তাকিয়ে বললেন, আজ বুড়োর টাকায় আমরা খাবো, বুঝলি? নন্দিতা বলল, এটা হবে না দিদা, আজ আমি খাওয়াবো তোমায়। রেস্টুরেন্টে বসে নন্দিতার মাথায় হাত বুলিয়ে দিদা বললেন, তোর মেয়ে হতে বড় শখ হয়, এ বুড়ি মরলে তবে বাচ্চা নিবি, বুঝলি? অসমবয়সী 3 বন্ধুর রাখি বন্ধন সেলিব্রেশন চলছে। দিদা চিকেন স্যাটে মুখে দিয়ে বললেন, হ্যাঁ রে, বিধবা মানুষ মাংস খাচ্ছি, পাপ হবে না তো? সৈকত বলল, আমি ঠাকুরকে বলে দেব আমি জোর করে খাইয়েছি, দিদার দোষ নেই। দিদার মুখে তৃপ্তির হাসি, একাকিত্বের যন্ত্রণা কাতর মুখে এক রাশ মেঘমুক্তি হাসি নিয়ে দিদা তাকিয়ে দেখছেন চারপাশ। দিন দুয়েক পরে ভোরের দিকে আচমকাই ঘুমটা ভেঙে গেল নন্দিতার। পরিষ্কার দেখলো দিদা দাঁড়িয়ে আছেন ওর বিছানার সামনে, ফিসফিস করে বলছেন, তোর মেয়ে হতে বড্ড শখ হয়। সৈকতকে টেনে তুলল নন্দিতা। দিদার ঘরে বেল বাজাতেই ঘুম চোখে শ্যামলীদি দরজা খুলল। নন্দিতা হাসপাস করে বলল, দিদা কোথায়? শ্যামলীদি বলল, কোথায় আবার, ঘুমাচ্ছে। সৈকত ফিসফিস করে বলল, পাগলামি করো না নন্দিতা, ওটা স্বপ্ন ছিল। নন্দিতা সোজা দিদার ঘরে ঢুকে ডাকলো দিদাকে, কোনো সাড়া নেই। সৈকত ডক্টরকে কল করলো।
ডক্টর এসে জানালেন ম্যাসিভ অ্যাটাক। ঘুমের মধ্যেই দিদার মেয়ে, জামাই, নাতনি সবাই এসেছে। পারলৌকিক কাজ মিটল দিদার। ফ্ল্যাট ফাঁকা ফাঁকা, নন্দিতা আর সৈকতের মনটাও। শূন্যতা ঘিরে ধরেছে নন্দিতাকে। মনমরা নন্দিতা শূন্য চোখে তাকিয়ে থাকে বন্ধ ফ্ল্যাটের দরজার দিকে। সৈকত লাফাতে লাফাতে এসে বলল, নন্দিতা, দিদা আসছেন, আমাদের কাছেই আসছেন। নন্দিতা মুচকি হেসে বলল, তার মানে রিপোর্ট পজিটিভ, তাই না? ও বুড়ি আমাদের ঘাড় থেকে নামবে না। নন্দিতার অবচেতন মন যেন স্পষ্ট শুনল, তোর মেয়ে হতে মন চায়। কিছু কিছু বন্ধনের শিকড় বড্ড গভীরে প্রবেশ করে। সে বন্ধন হোক চিরস্থায়ী। নন্দিতা মনে মনে বলল, মেয়ে হলে নাম দেবো মৈত্রী, আর ছেলে হলে মৈত্রেয়। কলমে অর্পিতা সরকার।